সংসদ তোষামোদের জায়গা নয়, ট্যাক্সের টাকায় যেন চরিত্র হনন না হয় বলেছেন বিরোধী দলীয় নেতা। রাজবাড়ীতে সোয়া ৬ ঘন্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক। উস্কানি দিলে রক্ষা নেই, বাহরাইনকে কড়া হুঁশিয়ারি ইরানের। এবং ব্রাজিলকে হারিয়ে ইতিহাস গড়তে চায় জাপান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। দর্শক, আমন্ত্রণ দুপুর ৩টা নিউজে, সাথে আছি আমি তাসলিমা তিথি। চলে যাচ্ছি পুরো খবরে। দেশের বরেণ্য শিল্পী, চিত্রকর ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব মোস্তফা মনোয়ার আর নেই। সোমবার সকাল 8:30টায় রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার পাশে ছিলেন পরিবারের সদস্যরা। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 90 বছর। তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়ে সহ অসংখ্য আত্মীয় স্বজন, গুণগ্রাহী এবং শুভানুধ্যায়ী রেখে গেছেন। 21শে পদকপ্রাপ্ত কিংবদন্তি চিত্রশিল্পী ও নির্মাতা মুস্তফা মনোয়ার মারা গেছেন। সোমবার সকালে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে গত 14 জুন হাসপাতালে ভর্তি হয়েছিলেন মুস্তফা মনোয়ার। সেখানে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে নেওয়া হয়। তবে কয়েকদিন আগে তার ভেন্টিলেটর সাপোর্ট খুলে নেওয়া হয়েছিল। পরে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় আবারও ভেন্টিলেটরে নেওয়া হয়। 1935 সালের 1 সেপ্টেম্বর মাগুরা জেলার নাকুল গ্রামে জন্মগ্রহণ করেন মুস্তফা মনোয়ার। তার পৈতৃক বাড়ি ঝিনাইদহের শৈলকুপা উপজেলার মনোহরপুর গ্রামে। তিনি প্রখ্যাত কবি গোলাম মুস্তফার সন্তান। দীর্ঘ কর্মজীবনে চিত্রকলা, শিশুতোষ অনুষ্ঠান নির্মাণ, টেলিভিশন ও সাংস্কৃতিক অঙ্গনে অসামান্য অবদান রেখেছেন মুস্তফা মনোয়ার। শিল্প ও সংস্কৃতিতে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ 2004 সালে তিনি 21শে পদকে ভূষিত হন। বাংলাদেশের শিল্প, সংস্কৃতি ও শিশুতোষ অনুষ্ঠানের জগতে অপূরণীয় শূন্যতা তৈরি করে না ফেরার দেশে চলে গেছেন বরেণ্য চিত্রশিল্পী ও পাপেটম্যান খ্যাত মুস্তফা মনোয়ার। মনের কথা, নতুন করে সহ অসংখ্য সৃষ্টির মাধ্যমে তিনি প্রজন্মের পর প্রজন্মের শৈশবকে রাঙিয়েছেন। শুধু চিত্রশিল্পী নন, পাপেট, টেলিভিশন ও বাংলা সংস্কৃতির বিকাশেও রেখে গেছেন অনন্য অবদান। 21শে পদকপ্রাপ্ত এই সাংস্কৃতিক ব্যক্তিত্বের জীবন ও কর্ম আজও অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। বিস্তারিত জাগো ডেস্ক রিপোর্টে। এই তুলির মধ্যে অনেক রং ভরবে, দেশের রং, পৃথিবীর রং, মানুষের রং, সব রং যখন এখানে আসবে তখন। একটা সময় ছিল যখন শুক্রবার মানেই ছিল মনের কথা। পারুল, বাউল আর সারের সঙ্গে শিল্পী ভাইয়ের সেই কথোপকথন শুধু বিনোদন ছিল না, শিখিয়েছিল মূল্যবোধ, মানবিকতা আর জীবনের ছোট ছোট শিক্ষা। স্যাটেলাইট টেলিভিশন, স্মার্টফোন আর ডিজিটাল প্ল্যাটফর্মের এই সময়ে বিনোদনের ধরন বদলে গেছে, কিন্তু মনের কথা রয়ে গেছে এক প্রজন্মের আবেগ হয়ে। অনেকের কাছেই এটি শুধু একটি অনুষ্ঠান নয়, বরং শৈশবের অমূল্য স্মৃতি। আর যার হাত ধরে এই সোনালী স্মৃতির সূচনা, আজ চলে গেলেন তিনিও। মারা গেছেন 21শে পদকপ্রাপ্ত বরেণ্য চিত্রশিল্পী ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব মুস্তাফা মনোয়ার। নিউমোনিয়া জনিত জটিলতায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর সোমবার সকালে না ফেরার দেশে পাড়ি জমান তিনি। পাপেটম্যান খ্যাত এই মানুষটির পরিকল্পনা, গ্রন্থনা আর উপস্থাপনায় প্রাণ পেয়েছিল মনের কথা। যত ধরনের সাংস্কৃতিক আন্দোলন হয়েছে এবং দেশপ্রেম নিয়ে উনি ছিল আমাদের অগ্রগামী একজন সৈনিক। তিনি আমাদের গার্জিয়ান। 1935 সালের 1 সেপ্টেম্বর মাগুরার শ্রীপুর উপজেলার নাকুল গ্রামে জন্মগ্রহণ করেন মুস্তাফা মনোয়ার। তার পৈতৃক বাড়ি ঝিনাইদহের শৈলকুপা উপজেলার মনোহরপুর গ্রামে। তিনি প্রখ্যাত কবি গোলাম মুস্তফার সন্তান। দীর্ঘ কর্মজীবনে চিত্রকলা, শিশুতোষ অনুষ্ঠান নির্মাণ, টেলিভিশন ও সাংস্কৃতিক অঙ্গনে অসামান্য অবদান রেখে তিনি দেশের অন্যতম শ্রদ্ধেয় সাংস্কৃতিক ব্যক্তিত্ব হিসেবে প্রতিষ্ঠিত হন।
শিল্প ও সংস্কৃতিতে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ 2004 সালে তিনি 21 পদকে ভূষিত হন। মুস্তাফা মনোয়ার জল রঙে ছবি আঁকতেন। কলকাতা আর্ট কলেজে পড়ার সময় ভীষণ প্রশংসা কুড়িয়েছিলেন। চলচ্চিত্রকার সত্যজিৎ রায় বলেছিলেন, তার আঁকা ছবি খুব অল্পতে কথা বলতে পারে। একসময় কলকাতার বিভিন্ন নাটকের দলের সঙ্গেও কাজ করেছেন মুস্তাফা মনোয়ার। উস্তাদ ফাইজার খাঁর ছাত্র সন্তোষ রায়ের কাছে আলাদা করে গানও শিখতে শুরু করেছিলেন। সেই সময় শিল্পী নির্মলেন্দু চৌধুরীর দলে 3 বছর গান করেছেন। অনেক চর্চা করতে হয় বলে একটা সময় গানটা ছেড়ে দিলেন। বাধা ধরা জিনিস তার ভালো লাগতো না। তার ছেলেবেলায় রাষ্ট্রভাষা নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল। সময়টা মুস্তাফা মনোয়ারের জীবনের অমূল্য স্মৃতি। স্কুলে থাকতে বাবা কবি গোলাম মুস্তফার ক্যামেরা দিয়ে ফটোগ্রাফি করতেন। 1952 সালে নারায়ণগঞ্জ হাই স্কুলে ক্লাস 9-এ পড়তেন। তখন ভাষা আন্দোলনের জন্য কার্টুন এঁকে 1 মাসের জন্য জেলে গিয়েছিলেন। এসব ঘটনা তার মনে বাংলা ভাষা ও সংস্কৃতির প্রতি গভীর আগ্রহ তৈরি করে। বাড়ি থেকে স্কুলের প্রথম হওয়ার চাপ ছিল না। বাবা কেবল বলতেন পড়তে, জানতে। আর্ট কলেজে পড়া শেষে শিল্পাচার্য জয়নুল আবেদিনের অনুরোধে মুস্তাফা মনোয়ার 1960 সালে ঢাকায় এসে চারুকলায় শিক্ষক হিসেবে যোগ দিলেন। 1965 সালে ডিআইটি ভবনে পাকিস্তান টেলিভিশনের ঢাকা কেন্দ্র চালু হলো। চারুকলার চাকরি ছেড়ে মুস্তাফা মনোয়ার সেখানে যোগ দিলেন। পাকিস্তানে তখন বাংলা সংস্কৃতির যাবতীয় শ্রেষ্ঠ জিনিসকে ভিন্ন সংস্কৃতি বলা হতো। টেলিভিশনে যোগ দেওয়ার পেছনের কারণ ছিল এটাই, বাংলা সংস্কৃতিকে তুলে ধরার সুযোগটা নিতে চেয়েছিলেন তিনি। অ্যানিমেশনের কাজে উৎসাহ ছিল মুস্তাফা মনোয়ারের। বাংলাদেশে পাপেট শো ছড়িয়ে দেওয়ার পেছনে বলা চলে তার একক অবদান। হুগলি, বাঁকুড়া, কলকাতায় পাপেট দেখে এ ব্যাপারে আগ্রহ জন্মে। তার অনবদ্য সৃষ্টি পাপেট চরিত্র পারুল। পারুলকে দেখেই ইউনিসেফের র্যাচেল কার্নেগি উৎসাহিত হন। তৈরি হয় মিনা চরিত্রটি। টেলিভিশনে করেছেন রবীন্দ্রনাথের রক্তকরবী ও শেক্সপিয়ারের টেমিং অফ দ্য শ্রু অবলম্বনে মুনির চৌধুরীর অনুবাদ করা মুখরা রমণী বশীকরণের মতো নাটক। যুক্তরাজ্যের গ্রানাডা টিভির ওয়ার্ল্ড হিস্ট্রি অফ টিভি ড্রামার জন্য এই নাটক দুটি মনোনীত হয়েছিল। বাংলাদেশ টেলিভিশনে নতুন কুড়ির মতো অনুষ্ঠানেরও রূপকার তিনি। বাংলাদেশের শিল্প, সংস্কৃতি আর শিশুতোষ অনুষ্ঠানের ইতিহাসে মুস্তাফা মনোয়ার শুধু একটি নাম নন, তিনি এক অনন্য প্রতিষ্ঠান। মানুষটি বিদায় নিলেও তার সৃষ্টি প্রজন্মের পর প্রজন্ম বেঁচে থাকবে স্মৃতিতে, ভালোবাসায়। মামদুহা রাইসা, জাগো নিউজ। সংসদে দাঁড়িয়ে ব্যক্তিকে তোষামোদ করার জন্য গান, কবিতা গাওয়ার অতীত ব্যাড কালচার বা অপসংস্কৃতি পুরোপুরি বন্ধ করার আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান। তিনি বলেন, সংসদ কোনো তোষামোদের জায়গা নয়, এটি দায়িত্ব পালনের জায়গা। জনগণের ট্যাক্সের টাকা খরচ করে এই পবিত্র সংসদে যেন আর কোনো চরিত্র হননের কাজ না হয়, স্পিকারের প্রতি সেই আহ্বান জানান তিনি। সোমবার জাতীয় সংসদে স্পিকার হাফিজউদ্দিন আহমেদের সভাপতিত্বে প্রস্তাবিত 2026-27 অর্থ বছরের বাজেট আলোচনায় অংশ নিয়ে তিনি আহ্বান জানান। বিরোধী দলকে সম্মান করার মানসিকতা থাকতে হবে, আর বিরোধী দলেরও সঙ্গত সকল ব্যাপারে সরকারকে সহযোগিতা করার মানসিকতা থাকতে হবে। এই কথাটি আমরা প্রথম দিনই বলে রেখেছি। মাননীয় স্পিকার, অতীত অভিজ্ঞতা আমার নেই, আপনার আছে। এখানে আরও কিছু কিছু সম্মানিত সদস্যের আছে, তবে আমরা বেশিরভাগ নবীন। নবীনদের অধিকার থাকে প্রবীণদের কাছ থেকে শিকার, কিন্তু আমরা মন্দতা শিখতে চাই না, আমরা শিখতে চাই ভালোটা। অতীতে এই সংসদে দাঁড়িয়ে ব্যক্তিকে তোষামোদ করার জন্য গান হয়েছে, কবিতা হয়েছে, স্বপ্নবিলাস হয়েছে। প্রিয় জনগণের ট্যাক্সের টাকা খরচ করে এই সংগঠনে, এই সংসদে এটা হওয়া উচিত নয়। এটা তোষামোদের জায়গা নয়, এটা দায়িত্ব পালনের জায়গা, দায়িত্ব বুঝে নেওয়ার জায়গা, দায়িত্ব পালন করার জায়গা। এখন পর্যন্ত বাংলাদেশে 64টি পণ্য জিআই স্বীকৃতি পেয়েছে। এর মধ্যে রয়েছে 14টি ফল।
তালিকায় আছে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জের ফজলি, চাঁপাইনবাবগঞ্জের ক্ষীরসাপাত ও আশ্বিনা, মেহেরপুরের হিমসাগর, নওগাঁর নাগফজলি, রংপুরের হাড়িভাঙা আম, মাগুরার হাজরাপুরি ও দিনাজপুরের বেদানা লিচু, গাজীপুরের কাঁঠাল, মেহেরপুরের মেহের সাগর কলা, নরসিংদীর অমৃত সাগর কলা ও লটকন, টাঙ্গাইলের মধুপুরের আনারস এবং বড়ি। বাংলাদেশের ফলের ঝুলিতে যুক্ত হয়েছে নতুন এক গৌরব। দেশের 14টি ফল এখন ভৌগোলিক নির্দেশক বা জিআই সনদপ্রাপ্ত। এই স্বীকৃতি শুধু ঐতিহ্যবাহী ফলের স্বকীয় পরিচয় সংরক্ষণই নয়, কৃষকের ন্যায্য মূল্য নিশ্চিত করা, দেশীয় ব্র্যান্ডের মর্যাদা বৃদ্ধি এবং আন্তর্জাতিক বাজারে রপ্তানির নতুন সম্ভাবনারও দ্বার খুলে দিচ্ছে। বিস্তারিত ফারহান আহমেদ কাউসারের রিপোর্টে। বাংলাদেশে 64টি পণ্য জিআই স্বীকৃতি পেয়েছে। এর মধ্যে রয়েছে 14টি ফল। তালিকায় আছে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জের ফজলি, চাঁপাইনবাবগঞ্জের ক্ষীরসাপাত ও আশ্বিনা, মেহেরপুরের হিমসাগর, নওগাঁর নাগফজলি, রংপুরের হাড়িভাঙা আম, মাগুরার হাজরাপুরি ও দিনাজপুরের বেদানা লিচু, গাজীপুরের কাঁঠাল, মেহেরপুরের মেহের সাগর কলা, নরসিংদীর অমৃত সাগর কলা ও লটকন, টাঙ্গাইলের মধুপুরের আনারস এবং বরিশালের আমড়া। জিআই বা ভৌগোলিক নির্দেশক এমন একটি আইনি স্বীকৃতি যা কোনো নির্দিষ্ট অঞ্চলের মাটি, জলবায়ু ও উৎপাদন ঐতিহ্যের সঙ্গে পণ্যের স্বকীয়তাকে যুক্ত করে। ফলে একই জাতের ফল অন্যত্র উৎপাদিত হলেও জিআই অঞ্চলের ফলের স্বাদ, ঘ্রাণ ও গুণগত মানের স্বতন্ত্র আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পায়। মূলত ওই এলাকার যে পণ্যটি জিআই পণ্য হিসেবে ঘোষণা হয় সেটির বিশেষ কিছু বৈশিষ্ট্যের কারণেই হয় এবং সেটি একটি প্রিমিয়াম পণ্য অথবা সেটাকে একটা ব্র্যান্ডিং পণ্য হিসেবেই বোঝা যায়। এবং ব্র্যান্ডিং হওয়ার কারণে যেমন স্থানীয়ভাবে তার চাহিদা বাড়ে এবং আন্তর্জাতিক বাজারেও সেটির চাহিদা বাড়ে, আর চাহিদা বাড়ার কারণে সেটির মূল্যমানও বেড়ে যায়। কৃষি সংশ্লিষ্টদের মতে জিআই সনদ দেশীয় ফলকে আন্তর্জাতিক বাজারে একটি শক্তিশালী ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠিত করতে সহায়তা করবে। একই সঙ্গে কৃষকের আয় বাড়ানো, নকল পণ্যের বিস্তার ঠেকানো এবং অঞ্চলভিত্তিক ফল উৎপাদনে নতুন বিনিয়োগ আকর্ষণেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিশেষ করে দেশের বিভিন্ন জেলায় গড়ে ওঠা জিআই ফলের ক্লাস্টার ভবিষ্যতে কৃষিভিত্তিক রপ্তানি অর্থনীতিকে আরও শক্তিশালী করতে পারে। জিআই পণ্য হিসাবে যে আমাদের আম রয়েছে, যেমন রাজশাহীর ফজলি আম রয়েছে, এই জিআই পণ্য হওয়ার কারণে লিগ্যাল অথরিটি, যেমন আমি বারবার বলছি যে লিগ্যাল অথরিটির বিষয় আছে, এই পণ্যের একটা ব্র্যান্ডিং ভ্যালু তৈরি হয় যেটি আন্তর্জাতিক বাজারের যারা ক্রেতা রয়েছে তাদের দৃষ্টি আকর্ষণ হয়। এবং এটি প্রিমিয়াম হওয়ার কারণে, এটি জিআই পণ্য হওয়ার কারণে এটির ক্ষেত্রে যাচাই বাছাই করার ক্ষেত্রে অনেকটাই কমে যায়, কারণ জিআই পণ্য হওয়ার ক্ষেত্রেই এটিকে অনেক বাছাই করা হয়, স্ক্রিনিং করা হয়, সেটি আসলেই গুণগত মান অন্যান্য প্রোডাক্টের থেকে আসলেই সেটিকে আলাদা স্বতন্ত্র বৈশিষ্ট্য রাখে কি। স্থানীয় ঐতিহ্যকে বৈশ্বিক স্বীকৃতিতে রূপ দেওয়ার এই যাত্রায় জিআই সনদ শুধু একটি সনদ নয়, বরং বাংলাদেশের ফলকে বিশ্ববাজারে নতুন পরিচয় তুলে ধরার একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। নিউজ ডেস্ক, জাগো নিউজ। রাজবাড়ীর বসন্তপুরে রেললাইন থেকে দুর্ঘটনা কবলিত ট্রাক সরিয়ে নেয় প্রায় 6.5 ঘন্টা পর ঢাকা, খুলনা, রাজশাহী রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। সোমবার সকাল 10টার দিকে রেললাইন ক্লিয়ার করে ট্রেন চলাচলের উপযোগী করা হয়। সোমবার ভোর 4টার দিকে রাজবাড়ী টু ফরিদপুর রুটের বসন্তপুর রেল ক্রসিংয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রেললাইনের ব্যারিয়ার ও সেফটি বেড়া ভেঙে জিপসাম বোঝাই একটি ট্রাক রেললাইনের পাশে পড়ে বন্ধ হয়ে যায় ট্রেন চলাচল। এ সময় কোনো হতাহত না ঘটলেও রেল ক্রসিংয়ের ব্যারিয়ার ও সেফটি বেড়া ভেঙে যায়। পরে এ ঘটনায় বন্ধ হয়ে যায় ঢাকা, খুলনা, রাজশাহী রুটে ট্রেন চলাচল। সকাল 10টা পর্যন্ত রাজবাড়ীতে আটকা পড়েছে ঢাকাগামী নকশিকাঁথা এক্সপ্রেস, ফরিদপুরের ভাঙাগামী রাজবাড়ী এক্সপ্রেস 1 ও ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস ট্রেনটি আটকা পড়ে ফরিদপুরে। পরে রেকার এনের সকাল থেকে উদ্ধার কাজ শুরু করে সংশ্লিষ্টরা। সকাল 10টার দিকে তারা দুর্ঘটনা কবলিত ট্রাক লাইন থেকে সরিয়ে ট্রেন চলাচলের উপযোগী করে। চাঁদপুরের কচুয়া উপজেলায় চুরি করতে ঘরে ঢুকে ফাতেমা বেগম নামের এক বৃদ্ধাকে নৃশংসভাবে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। এ সময় ঘরে থাকা স্বর্ণালংকার ও নগদ টাকা লুট করে নিয়ে যায় বলেও দাবি করেছেন স্বজনরা। রোববার গভীর রাতে উপজেলার সাঁচার ইউনিয়নের বেরকোটা গ্রামে মিয়াজি বাড়িতে এই ঘটনা ঘটে। নিহত ফাতেমা বেগম ওই এলাকার মৃত সাদেক মিয়াজির স্ত্রী। পরিবার ও স্থানীয় সূত্র জানায়, রাতের খাবার শেষে নিজ ঘরে ঘুমিয়েছিলেন ফাতেমা বেগম। গভীর রাতে দুর্বৃত্তরা ঘরের শীত কেটে ভেতরে প্রবেশ করে। লুটপাটের সময় তিনি জেগে উঠলে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে তাকে হত্যা করা হয় বলে অভিযোগ ওঠে।
পরে ঘরে থাকা স্বর্ণালংকার ও নগদ টাকা নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। সোমবার সকালে পরিবারের সদস্যরা ঘরে গিয়ে খাটের উপর রক্তাক্ত অবস্থায় তার মরদেহ দেখতে পান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আজিজুল ইসলাম জানান, ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করা হয়েছে। হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনে তদন্ত চলছে। এখন পর্যন্ত কাউকে আটক করা যায়নি। পরিবারের পক্ষ থেকে মামলা হলে তদন্তের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ছুরির দাগ এবং নাকটা ভাঙ্গা, রক্ত দাগ মুখে দিয়ে পড়তেছে, নাকে দিয়ে পড়তেছে ঠিক মতো রক্ত পরে। এই অবস্থায় উনি মৃত। তারপরে এবং গলার মধ্যে ওনার চেইন ছিল, গলার চেইন নাই। নাকের মধ্যে স্বর্ণের জিনিস ছিল, দুল, এগুলি নাই। এবং কানের দুলা ছিল, এগুলি নাই। এবং ব্যাগের মধ্যে কিছু ওনার জমাকৃত নগদ টাকা ছিল। টাকাগুলো কত আমরা জানি না, তারপরেও কিন্তু কিছু টাকা ছিল। উনি পেনশন পাইতো, স্বামীর সরকারি চাকরি করতো। ওনার পেনশনটা উনি স্বামী মারা যাওয়ার পরে উনি পাইতো 1/2%। এই টাকাগুলি ওনার ব্যাগে ছিল। নগদ টাকা কত আছিল সেটা জানি না, এই টাকাগুলি সহ নিয়ে গেছে। ভোরের নীরবতা ভাঙতেই বাংলাদেশের সীমান্ত ঘেঁষা 3 এলাকায় একের পর এক মৃদু ভূমিকম্প আঘাত এনেছে। ভারতের উত্তর পূর্বাঞ্চলের 3টি এলাকায় রিক্টার স্কেলে 2.9 থেকে 3.5 মাত্রার এসব কম্পন রেকর্ড করা হয়েছে। যদিও তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। বিস্তারিত জাগোডাস রিপোর্টে। বাংলাদেশের কাছাকাছি 3টি এলাকায় সোমবার ভোরে মৃদু ভূমিকম্প হয়েছে। ভোর 4টা থেকে 5টার কাছাকাছি সময়ে ভারতের মণিপুর, অরুণাচল প্রদেশ ও মেঘালয়ে এসব ভূকম্পন অনুভূত হয়। ভারতের জাতীয় ভূকম্পন বিদ্যা কেন্দ্রের তথ্য মতে বাংলাদেশ সময় ভোর 4টা 13 মিনিটে ভারতের মণিপুর রাজ্যের কাংপোকপি এলাকায় 3.5 মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে। ভূমিকম্পটির কেন্দ্র ছিল ভূপৃষ্ঠ থেকে 59 কিলোমিটার গভীরে। দ্বিতীয় ভূমিকম্প অনুভূত হয় বাংলাদেশ সময় ভোর 4টা 18 মিনিটে ভারতের অরুণাচল প্রদেশ ও ভুটানের সীমান্তবর্তী এলাকায়। রিক্টার স্কেলে এর মাত্রা ছিল 3 এবং উৎপত্তি স্থলের কেন্দ্র ছিল ভূপৃষ্ঠ থেকে মাত্র 7 কিলোমিটার গভীরে। তৃতীয় ভূমিকম্পটি আঘাত হানে বাংলাদেশের আরও কাছে, ভারতের মেঘালয় রাজ্যে। বাংলাদেশ সময় ভোর 5টা 5 মিনিটে রাজ্যের পশ্চিম খাসি পাহাড়ে 2.9 মাত্রার এই ভূকম্পন অনুভূত হয়। এর কেন্দ্র ছিল ভূপৃষ্ঠ থেকে 10 কিলোমিটার গভীরে। এর কয়েক ঘন্টা আগে বাংলাদেশ সময় রোববার রাত 1টা 40 মিনিটে ভারতের অরুণাচল প্রদেশে আরও একটি ভূমিকম্প অনুভূত হয়েছিল। রিক্টার স্কেলে তার মাত্রা ছিল 3.2, কেন্দ্র ছিল ভূপৃষ্ঠ থেকে 10 কিলোমিটার গভীরে। এছাড়া সোমবার ভোরে মণিপুরের যে এলাকায় ভূমিকম্প হয়েছে তার খুব কাছে রোববার সন্ধ্যা 6টার দিকে 4 মাত্রার আরও একটি ভূমিকম্প আঘাত এনেছিল। তাৎক্ষণিকভাবে এসব ভূমিকম্পে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। নিউজ ডেস্ক, জাগো নিউজ। গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি। জানাবো আন্তর্জাতিক সংবাদ। বাহরাইনকে কঠোর ভাষায় সতর্ক বার্তা দিয়েছে ইরান। তেহরান জানিয়েছে উস্কানি দেওয়া হলে বাহরাইনে আরও শক্তিশালী হামলা চালানো হবে। ইরানের সর্বোচ্চ নেতার একজন উপদেষ্টা এই হুঁশিয়ারি দিয়েছেন। ইরানের সর্বোচ্চ নেতার উপদেষ্টা আলী আকবর বেলায়েতি বাহরাইনের উদ্দেশ্যে বলেছেন, বাহরাইন যেন নিজেদের সীমা মেনে চলে। নিজেদের ভাগ্য নিয়ে এমন খেলা বন্ধ করার জন্য তাদের গুরুত্বের সাথে সতর্ক করা হচ্ছে। বেলায়েতি আরও বলেন, বাহরাইন যেন ইরানকে কোনো কঠোর সিদ্ধান্ত নিতে বাধ্য না করে। গত শুক্রবার ও শনিবার বাহরাইনে অবস্থিত মার্কিন নৌবাহিনীর ঘাঁটিতে হামলা চালায় ইরান। মার্কিন হামলার জবাবেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে দাবি তেহরানের। ইরান মনে করে যুক্তরাষ্ট্র এই অঞ্চলের সামরিক ঘাঁটিগুলো ব্যবহার করে তাদের উপর হামলা চালাচ্ছে। তবে উপসাগরীয় দেশগুলো ইরানের এই দাবি অস্বীকার করেছে। বাহরাইন এই সাম্প্রতিক হামলার তীব্র নিন্দা জানিয়েছে। দেশটির সরকার বলেছে এই হামলা তাদের সার্বভৌমত্ব লঙ্ঘন করেছে। একই সঙ্গে এটি অঞ্চলের স্থিতিশীলতা ও উত্তেজনা হ্রাসের সুযোগকে নষ্ট করেছে। দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানার পর ভেনেজুয়েলা এ পর্যন্ত 1430 জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। এখনও নিখোঁজ রয়েছেন 51,000-এরও বেশি মানুষ। এদিকে এমন ভয়াবহ বিপর্যয়ের ঘটনায় বিবৃতি দিয়েছেন দেশটির সাবেক মার্কিন প্রেসিডেন্ট
যুক্তরাষ্ট্রে বন্দী থাকা নিকোলাস মাদুরো। সংকট কাটিয়ে ভেনেজুয়েলা আবারও ঘুরে দাঁড়াবে বলে বিবৃতিতে প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি। ভূমিকম্পের ঘটনায় নিহতদের প্রতি শ্রদ্ধা এবং উদ্ধারকর্মীদের প্রতি কৃতজ্ঞতাও জানিয়েছেন মাদুরো। স্থানীয় সময় সোমবার ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে নিজের অ্যাকাউন্ট থেকে শেয়ার করা বিবৃতিতে মাদুরো বলেছেন, ভূমিকম্পের ফলে সৃষ্ট সংকট বিশ্বাস, ভালোবাসা ও আশা নিয়ে মোকাবেলা করা হবে। বিবৃতিতে বলা হয়, ভেনেজুয়েলা তার ইতিহাসে ধ্বংস ও পুনর্জাগরণের দুটি মুহূর্তই দেখেছে। তবে সাম্প্রতিক ভূমিকম্পের ঘটনাটি দেশটির ইতিহাসের সবচেয়ে বেদনাদায়ক অভিজ্ঞতাগুলোর একটি হতে পারে। চলতি বছরের জানুয়ারির শুরুতে মার্কিন বাহিনীর অভিযানে আটক হওয়ার পর মাদক পাচার ও সন্ত্রাসবাদ সংক্রান্ত অভিযোগে বর্তমানে যুক্তরাষ্ট্রে বিচার শুরুর অপেক্ষায় রয়েছেন মাদুরো। গত ৩রা জানুয়ারি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অনুমোদনে পরিচালিত এক অভিযানে রাজধানী কারাকাস থেকে মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে আটক করা হয়। মাদুরোর অনুপস্থিতিতে তার সরকারের সাবেক ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ ভেনেজুয়েলার জাতীয় পরিষদে অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন। আফগানিস্তান সীমান্তে বড় ধরনের সামরিক অভিযান চালিয়েছে পাকিস্তান। দেশটির নিরাপত্তা বাহিনীর স্থল ও বিমান হামলায় অন্তত ২৯ জন সশস্ত্র যোদ্ধা নিহত হয়েছেন। সম্প্রতি পাকিস্তানে একের পর এক প্রাণঘাতী হামলার জবাবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা। পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার সামাজিক যোগাযোগ মাধ্যমে এই অভিযানের কথা নিশ্চিত করেছেন। তিনি জানান, দেশের বিভিন্ন স্থানে সশস্ত্র গোষ্ঠীর হামলার জবাবে এই অভিযান চালানো হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে আতাউল্লাহ তারার বলেন, নিখুঁত নিশানায় চালানো এই হামলায় পূর্ব আফগানিস্তানের পাকতিকা এবং কুনার প্রদেশের 3টি আস্তানা ধ্বংস করা হয়েছে। তবে এই হামলার বিষয়ে আফগানিস্তানের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানা যায়নি। তথ্যমন্ত্রী তারার জানান, আফগান সীমান্ত এলাকায় চালানো পাকিস্তানের এই সর্বশেষ অভিযানে পাকিস্তানি তালেবানের লুকিয়ে থাকার জায়গা ও নিরাপদ আশ্রয়স্থলগুলোকে লক্ষ্যবস্তু করা হয়েছে। দর্শক, সংবাদ শেষ করব খেলার খবর জানিয়ে। গত বছর অক্টোবরে ফিফা ফ্রেন্ডলি ম্যাচে প্রথমার্ধে 2 গোলে এগিয়ে থেকেও শেষে জাপানের কাছে 3-2 গোলে হেরেছিল ব্রাজিল। ইতিহাসে এই প্রথম এশিয়ান দেশটির কাছে হেরেছে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। ব্রাজিলের বিপক্ষে পাওয়া সেই জয়ে এখনও আত্মবিশ্বাসী জাপান। আত্মবিশ্বাসের সঙ্গেই জাপান কোচ হাজিমে মোরিয়াসুর উচ্চারণ করলেন, বিশ্বকাপে ব্রাজিলের মতো শক্তিশালী দলকে হারিয়ে ইতিহাস গড়তে চান। ইতিহাস বলছে, বিশ্বকাপে কখনো নকআউট পর্বের বাধা টপকাতে পারেনি এশিয়ার দেশটি। তবে এবার নিজেদের ইতিহাস বদলে দেওয়ার বিশ্বাস নিয়েই মাঠে নামছে হাজিমি মোরিয়াসুর শিষ্যরা। যদিও সবচেয়ে বড় ধাক্কা হিসেবে এই ম্যাচেও খেলতে পারবেন না দলের অন্যতম সেরা তারকা তাকেফুসা কুবো। রিয়াল সোসিয়েদাদের এই আক্রমণ ভাগের খেলোয়াড় এখনও হাঁটুর চোট থেকে পুরোপুরি সেরে উঠতে পারেননি। এদিকে ব্রাজিল জাতীয় দলের অধিনায়ক মার্কুইনহোস 2026 বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে জাপানের বিপক্ষে ম্যাচের আগে প্রতিপক্ষের ফরওয়ার্ড কেন্তো শিওগাইয়ের মন্তব্যের জবাব দিয়েছেন। শনিবার কিয়োদো নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে জাপানের এই রিজার্ভ স্ট্রাইকার বলেছিলেন, ব্রাজিল আর আগের মতো নেই। রোববার মার্কুইনহোস জানান, শিওগাইয়ের এই মন্তব্য নিয়ে ব্রাজিল শিবিরে আলোচনা হয়েছে, এতেই যথেষ্ট হয়েছে। ওরা এভাবে কথা বলতেই থাকুক, এতে আমাদের দল আরও অনুপ্রাণিত হবে। আমরা প্রায় 1 মাস ধরে যুক্তরাষ্ট্রে আছি এবং অত্যন্ত বিনয়ের সঙ্গে আমাদের লক্ষ্য অর্জনের জন্য কঠোর পরিশ্রম করে যাচ্ছি। এ ধরনের কথা আমরা প্রতিপক্ষের জন্যই ছেড়ে দিই। ওরা আরও বলুক, সেটাই আমাদের অনুপ্রেরণা যোগাবে। এখন পর্যন্ত বিশ্বকাপে জাপানের 3 ম্যাচের মধ্যে মাত্র একটিতে খেলেছেন শিওগাই। গ্রুপ এফ এর প্রথম ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে 2-2 ড্রয়ে তিনি দ্বিতীয়ার্ধের 38তম মিনিটে বদলি হিসেবে মাঠে নেমেছিলেন। দর্শক, সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। বরেণ্য চিত্রশিল্পী মুস্তফা মনোয়ার মারা গেছেন। সংসদ তোষামোদের জায়গা নয়, ট্যাক্সের টাকায় যেন চরিত্র হনন না হয় বলেছেন বিরোধী দলীয় নেতা। রাজবাড়ীতে সোয়া 6 ঘন্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক। উস্কানি দিলে রক্ষা নেই, বাহরাইনকে কড়া হুঁশিয়ারি ইরানের।
এবং ব্রাজিলকে হারিয়ে ইতিহাস গড়তে চায় জাপান। দর্শক, এই ছিল এখনকার মতো। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। প্রতি মুহূর্তে সর্বশেষ খবর জানতে ভিজিট করুন jagonews24.com। ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। ধন্যবাদ সবাইকে।